আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আজকে তোমাদের যে বিষয়টা ক্লাস নেব সেটা হলো বাংলা দ্বিতীয় পাঠ। ঠিক আছে, এই যে এই বইটা ক্লাস নেব আজকে, বাংলা ব্যাকরণ নির্মিতি অষ্টম শ্রেণী। গতদিন আমরা অতিথি স্মৃতি নিয়ে আলোচনা করছিলাম, তাই না? কিন্তু আজকের আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস নিব সেটা হলো বাংলা ব্যাকরণের পাঠ, ভাষা, ধ্বনি ও বর্ণ। এই তিনটে বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। তোমরা এর আগেও ভাষা, ধ্বনি, বর্ণ এগুলো অনেক শুনছো, কিন্তু আজকের বিষয়টা তার থেকে একটু বিস্তারিত। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই সরাসরি। প্রথমে আমরা যে কথাটা বলবো, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি আমার মনের ভাব তোমাদের কাছে প্রকাশ করছি, তাই না? তাই কি না? হ্যাঁ, তোমরা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যখন এরকম কথা বলো তখন কিন্তু আমরা বা আমি সব বা আরও অনেকেই তোমার কথা বুঝতে পারে, তাই না? এই যে আমরা, আমার কথা তুমি বুঝতে পারছো, তোমার কথা আমি বুঝতে পারছি, এটা কিসের মাধ্যমে হচ্ছে? কথা বলার মাধ্যমে, তাই না? এই কথা বলা তো একটা ভাষা। এই যে ভাব প্রকাশের মাধ্যম, এটা হলো একটা ভাষা, তাই না? তাহলে আমরা সাধারণভাবে বুঝি ভাষা কাকে বলে? মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থগত ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে সেটাকে ভাষা, সেটাকে কি বলা হয়? ভাষা বলা হয়। এই পৃথিবীতে যত প্রাণী আছে না কেন, সবারই কি আছে? ভাষা আছে। প্রতিটা প্রাণীরই ভাষা আছে। সেটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, আরও অনেক যা আছে না কেন, সবারই কি আছে? ভাষা আছে। পাখির একরকম ভাষা আছে। এই যে ভাষা, তারা তাদের কি করে? নিজের মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা ভাষার সম্পর্কে জানলাম যে ভাষাটা কি? ভাষাটা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। এই ভাষা নিয়ে এক এক বিজ্ঞানী এক এক রকম সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে, এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখছেন কি জানো? মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে কি বলে? ভাষা বলে। এই ভাষা আবার স্থান, কাল এর এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। কেমন? তোমাদের একটু উদাহরণ দিই। যেমন আমি তোমাদের এখন দোহারে অবস্থান করছি, তাই না? এই দোহারের ভাষা আর ঢাকায়া ভাষা এক না। তোমাদের দোহারের ভাষা থেকে ঢাকার ভাষা আবার একটু ভিন্ন। আবার তুমি যদি এই ঢাকা থেকে নোয়াখালী যাও, নোয়াখালীর অঞ্চলের ভাষা আবার একটু ভিন্ন। যেমন আমরা এখানে কি পানিকে পানি বলি, তাই না? আর ওরা পানিকে কি বলে? হানি বলে, তাই না? আবার ওখান থেকে যদি তুমি আর একটু সামনে যাও, চট্টগ্রামে যাও, চট্টগ্রামের ভাষা আবার একটু ভিন্ন। আবার আর একটু সামনে গেলে কক্সবাজার, তাই না? এই কক্সবাজারে গেলে তাদের ভাষা আবার ভিন্ন পাবা। এই জন্য বলছে যে স্থান, কাল ভেদে এই ভাষার ভিন্নতা দেখা যায়। আচ্ছা, এই যে ভাষা কোথা থেকে তৈরি হয়? বাকযন্ত্রের সাহায্যে। ভাষা কোথা থেকে তৈরি হয়? বাকযন্ত্রের সাহায্যে। আর বাকযন্ত্র কি? তোমরা জানো, বাকযন্ত্র হলো এখান থেকে শুরু করে এটা, এই সব কি বাকযন্ত্র, তাই না? অর্থাৎ গলনালী, মুখ বিভাগ, দাঁত, ঠোঁট, নাক, নাসারন্ধ্র, এই সবগুলো হলো মিলে কি হবে? বাকযন্ত্র হবে। আর এই তুমি যদি অর্থপূর্ণ ধ্বনি না বলতে পারো তাহলে কি হবে না? সেটারে ভাষা বলা যাবে না। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যে গরু ছাগলের ডাক, পশু পাখির ডাক, এগুলো কিন্তু আমরা ভাষা হিসেবে ধরবো না। তারপরে দেখো, এই ভাষা পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, তাই না? পৃথিবীতে বর্তমানে 196টা স্বাধীন দেশ আছে। এই স্বাধীন দেশে, অর্থাৎ 196টা দেশে এক এক রকম ভাষায় কথা বলে, তাই না? এখন দেখো, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি বলে আমাদের ভাষা কি? বাংলা। যদি তুমি সৌদি আরবে জন্মগ্রহণ করতে তাহলে তখন তোমার ভাষা কি হতো? আরবি। যদি তুমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করো তাহলে তখন তোমার ভাষা হবে কি? ইংরেজি। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যে স্থানে জন্মগ্রহণ করি না কেন, সেই স্থানের
ভাষাটাই আমাদের কি হবে, মাতৃভাষা। তাহলে আমরা এখন মাতৃভাষায় চলে আসলাম। আচ্ছা, তার আগে তোমাদের একটু কথা বলি যে এই ভাষা পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা আছে। কত ভাষা আছে? ৩,৫০০-এর উপরে ভাষা আছে। এর মধ্যে বাংলার স্থান কততম? ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান ষষ্ঠ। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ কথা বলে এর প্রথমে আছে যারা চীনের ভাষা, তারপরে ইংরেজি, স্পেন, আরবি, ফার্সি, তারপরে হলো বাংলা ভাষা। তাহলে ভাষাভাষী স্থানের দিক দিয়ে বাংলা কততম? ষষ্ঠ। যদি তোমাদের কাছে এখন প্রশ্ন করি, মনে থাক বলতে পারবা বাংলাদেশে মানে পৃথিবীতে কত হাজার লোকের মুখের ভাষা বাংলা? বলতে পারবা? 30 কোটি। প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। এখন দেখো আমরা চলে আসি মাতৃভাষা। তাহলে আমরা ভাষা জানলাম, এরপরে আমরা কি জানবো? মাতৃভাষা। মাতৃভাষা জানবো। মাতৃভাষা কি? মাতৃভাষাটা হলো আমরা সবাই জন্মগ্রহণ করার পরে মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি সেটা হলো মাতৃভাষা। আচ্ছা, এখন তুমি ধারণা করতে পারো আমাদের মা বা আমি বা তুমি বা আমরা যদি সবাই মিলে ফ্রান্সে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের ভাষা কি হতো? ফ্রান্সের ভাষা যেটা সেটা হতো না। আবার যদি আমরা আমেরিকায় জন্মগ্রহণ করতাম তখন আমাদের ভাষা কি হতো? আমেরিকার ভাষা কি? ইংরেজি না? তাহলে আমাদের মাতৃভাষাও কি হতো? ইংরেজি। তেমনি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি বলে আমাদের ভাষা কি? আমাদের ভাষাটা হলো বাংলা। আচ্ছা, এখন আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে মাতৃভাষা বিবেচনায় বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহৎ মাতৃভাষা। আচ্ছা, তুমি কি এখন ধারণা করতে পারো শুধু কি আমরা বাংলাদেশের লোকই বাংলায় কথা বলি? না, মোটেও না। আমাদের পার্শ্ববর্তী দেশ আছে কি? ভারত, তাই না? এই ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তারপরে উড়িষ্যার এই সব অঞ্চলেই মানুষ কি কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। আবার যদি পৃথিবীর আমাদের বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে আছে না? আবার সাধারণ একটা ধারণা নাও যে তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন বা তোমাদের দোহার অঞ্চলের লোকজন বেশিরভাগ বিদেশ থাকে, তাই না? এই বিদেশে তারা কোন ভাষায় কথা বলে? সে দেশের ভাষায় কথা বললেও তারা কোন ভাষায় কথা বলে? বেশিরভাগ সময়ই তারা বাংলা ভাষায় কথা বলে। এই জন্য এক হিসাবে দেখা গেছে যে পৃথিবীর প্রায় 30 কোটির বেশি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা, এখন দেখো এই যে মাতৃভাষা, এরপরে আমাদের হলো রাষ্ট্রভাষা। আচ্ছা, এটা কোন সাল চলে জন্য? 2021 সাল। এখান থেকে ঠিক অনেক বছর আগে 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল? ভাষার জন্য বাংলাদেশের কিছু ছেলে মৃত্যুবরণ করেছিল, তাই না? ভাষার জন্য মৃত্যুবরণ করছে না? এটা পৃথিবীর একমাত্র বাংলাদেশিরাই নিজের ভাষার জন্য জীবন দিয়েছে। তাছাড়া অন্যরা কেউ করে নাই, কেউ এই ভাষার জন্য জীবন দেয়নি। তাহলে তারা কেন জীবন দিল? কারণ তারা চেয়েছিল এই বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। তাহলে রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা হলো সংবিধানে স্বীকৃত ভাষা। সংবিধানের স্বীকৃত ভাষাকে কি বলবে? রাষ্ট্রভাষা বলবে। তাহলে আমাদের রাষ্ট্রভাষার নাম কি? আমাদের রাষ্ট্রভাষার নাম হলো বাংলা। আর এই রাষ্ট্রভাষায় কি করা হয়? রাষ্ট্রভাষায় নিজ দেশের দলিলপত্র, সংবিধান সবকিছু রচনা করা হয় কোন ভাষায়? রাষ্ট্রভাষায়। তাহলে আমরা রাষ্ট্রভাষা শেষ করার পরে আমরা এই বাংলা ভাষার কয়েকটি রূপের কথা আলোচনা করব। আমাদের বাংলা ভাষার প্রথমত দুইটি রূপ দেখতে পাই, একটা হলো মৌখিক রূপ আর একটা হলো লৈখিক রূপ। মৌখিক রূপ মানে মুখে মুখে যে ভাষা বলা হয় সেটা হলো মৌখিক রূপ, আর লৈখিক রূপ হলো লিখিত আকারে যে ভাষা পাওয়া যায় সেটাকে কি বলবে? লৈখিক রূপ। আবার এই মৌখিক রূপকে দুই ভাগে ভাগ করা যায়, আবার এটাকেও দুই ভাগে ভাগ করা যায়। মৌখিক রূপকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন আঞ্চলিক আর প্রমিত। আর লৈখিক রূপকে ভাগ করা যায় চলিত আর সাধু। আচ্ছা দেখো, এখন আমরা এখানে মৌখিক রূপে চলে আসি। মৌখিক রূপের একটা হলো আঞ্চলিক। আঞ্চলিক ভাষা কি? আঞ্চলিক ভাষা হলো অঞ্চল ভেদে যে ভাষা প্রচলিত আছে তাকে কি বলবে? আঞ্চলিক
ভাষা। যেমন তোমাদের একটু আগে আমি বলছিলাম যে আমরা যদি নোয়াখালী যাই তাহলে একরকম ভাষা দেখব, কক্সবাজার গেলে আর এক রকম ভাষা দেখব, চট্টগ্রামে গেলে আর এক রকম ভাষা দেখব। এই যে এক একটা অঞ্চলের ভাষা, এই ভাষাটা কি বলবে? আঞ্চলিক ভাষা বা উপভাষা। আবার প্রমিত ভাষা। দেখো আমি কোথা থেকে আসছি, আমার গ্রামের বাড়ি যেখানে, সেখান থেকে কিন্তু তোমাদের এখানে আসছি, তাই না? এখন যদি আমি আমার এলাকার ভাষায় কথা বলি তখন তোমরা কি করতে পারো? না বুঝতে পারো। এই জন্য মূলত একটা ভাষার একটা মানদণ্ড ঠিক করা হয়েছে, সেটা হলো প্রমিত ভাষা, মানে যে ভাষাটায় সবাই বুঝতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা জেনে গেলাম। এরপরে দেখো লৈখিক ভাষা। লৈখিক ভাষা আবার আছে একটা সাধু আর একটা হলো চলিত। সাধু আর চলিত। এখন আমরা একটু নিব হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষা কি? সাধু ভাষা হলো প্রাচীনকালে, আচ্ছা একটু বলি, আমরা যে বাংলা পড়ি, এই বাংলাটা কি সাধারণভাবে এখানে আসছে? না, এই বাংলাটা আসছে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে শত শত বছর পরিবর্তন হইতে হইতে আমাদের কাছে এখন আসছে 1800 শতাব্দীর দিকে। কত শতাব্দী? 1800 শতাব্দী। 1800 শতাব্দীর দিকে আমাদের যারা পণ্ডিত ছিল, বইয়ের লেখক ছিল, তারা কি করত? তারা এই সাধু ভাষায় তাদের গদ্য পদ্য এগুলো রচনা করত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে প্রমোদ চৌধুরী প্রথম এই চলিত ভাষা লেখা শুরু করেন। ঠিক আছে, এখন দেখো এই সাধু আর চলিতের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কি পার্থক্য? সাধু ভাষা হলো, সাধু ভাষা ব্যাকরণের সবগুলো নিয়ম মেনে চলে, কিন্তু চলিত ভাষা কি করে না? সেই ব্যাকরণের নিয়মগুলো মেনে চলে না। সাধু ভাষায় গুরুগম্ভীর প্রকৃতির, আর চলিত ভাষা কেমন? সহজ সরল সাবলীল। তারপরে সাধু ভাষা নাটক, বক্তৃতা, সংলাপের অনুপযোগী। আবার চলিত ভাষা কি? নাটক, বক্তৃতা, সংলাপের উপযোগী। সাধু ভাষা ক্রিয়া এবং সর্বনাম পদের বৃহৎ রূপ ব্যবহৃত হয়, কিন্তু চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এরকম অনেকটা পার্থক্য আমরা দেখতে পাই। তারপরে হলো সাধু ভাষা হলো কৃত্রিম প্রকৃতির, কিন্তু চলিত ভাষা হলো পরিবর্তনশীল এবং জীবন্ত। এরকম অনেক পার্থক্য আছে, যেটা তোমরা বাসায় দেখে নিবা। এরপরে তোমাদের আর একটু কথা বলি। এখন আমার বইয়ের দিকে একটু তোমরা তাকাও। দেখো এখানে লিখছে, কি লিখছে দেখো তো? বিশেষ্য পদের রূপের পার্থক্য কি কি আছে দেখো। অগ্নি, আগুন, তাই না? অগ্নি, আগুন। অগ্নি হলো সাধু ভাষা, আগুন হলো চলিত ভাষা। সর্বনাম পদের পার্থক্য দেখো। সাধুতে কি আছে? এই লেখা আছে, আর চলিতে কি লেখা আছে? এ লেখা আছে, তাই না? আবার পরে দেখো ক্রিয়াপদে দেখো, আসিয়া, এসে, করিয়া, করে। এরকম যে পার্থক্যটা আছে, এটা তোমরা বাসায় পড়বা। তাহলে আমরা মোটামুটি এই ভাষা সম্পর্কে ধারণা দিলাম। কি ধারণা দিলাম? ভাষা হলো অর্থবোধক ধ্বনির সমষ্টি। তারপরে হলো ভাষা কি কাজে ব্যবহৃত হয়? ভাব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। তারপরে মাতৃভাষা কাকে বলে, রাষ্ট্রভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে, রাষ্ট্রভাষা কাকে বলে, এটা। তারপরে ভাষার প্রকারভেদ, মৌখিক ভাষা, লৈখিক ভাষা, আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, চলিত ভাষা আর সাধু ভাষা। আর সর্বশেষ আমরা পার্থক্যটা জানলাম। এখন তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ হলো এই যে যতটুকু জানলাম, এই জানার মধ্যে তোমাদের হলো বই নিয়ে আবার পড়তে হবে রিডিং। প্রতিটা লাইন রিডিং পড়তে হবে, কারণ এখান থেকে কি হবে? এমসিকিউ আসবে, তাই না? এই জন্য তোমাদের কাজ হবে এখন থেকে বাড়ি এই অধ্যায়টা সুন্দর করে রিডিং পড়ে ফেলা। এরপরে আমরা ধ্বনি সম্পর্কে আলোচনা করব। ধ্বনি কাকে বলে? ধ্বনি কাকে বলে বলতে পারবা? বলো তো কেউ। কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায় সেগুলোকে পৃথক করলে ধ্বনি বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে।
এই ধ্বনি কোথা থেকে সৃষ্টি হয়? তোমাদের আগেই বলছি, ধ্বনি সৃষ্টি হলো গলনালী, মুখ বিবর, দাঁত, ঠোঁট, নাক, চোয়াল, মাড়ি, এগুলো থেকে এই ধ্বনি সৃষ্টি হয়। ঠিক আছে। এখন দেখো, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি প্রধানত দুই প্রকার। বাংলা ভাষায় যে ধ্বনিগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো প্রধানত দুই প্রকার। একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তারপরে একটা কি, এক নাম্বার হলো স্বরধ্বনি, স্বরধ্বনি, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। দুই প্রকার, একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হলো যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হইতে পারে, সেটাকে বলা হয় কি? স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পাবে না। মুখের কোথায় বলতে কি? দাঁতে, ঠোঁটে, চোখে, নাকে কোথাও বাধা পাবে না, আবার নিজে নিজেই উচ্চারিত হবে, তাকে কি বলবে? স্বরধ্বনি। এই স্বরধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। মনে থাকবে? আর মনে থাকবে তো? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7টি। এরপর দেখো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি হলো যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেগুলো কি বলা হয়? ব্যঞ্জন ধ্বনি। এক কথায়, যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে কি বলবে? ব্যঞ্জন ধ্বনি। আমরা যদি আর একটু বলি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, তাকে কি বলবে? ব্যঞ্জন ধ্বনি। ওকে, তাহলে আমরা ধ্বনি জানলাম। ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, তাই না? অর্থবোধক আওয়াজ, সেটা হলো ধ্বনি। এই ধ্বনি আবার দুই প্রকার, একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কি? স্বরধ্বনি হলো মানুষের মুখ, যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পায় না, সেগুলো হলো স্বরধ্বনি। আর বাংলা ভাষায় মোট 7টি কি আছে? স্বরধ্বনি আছে। আবার ব্যঞ্জন ধ্বনি হলো যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না, সেগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। এখন দেখো, এই ধ্বনিটা, ধ্বনির পরে আসে কি? এই ধ্বনির পরে আমি এখানে লিখে দিলাম হলো বর্ণ। কি লিখলাম? বর্ণ। আচ্ছা, বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলবে? বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলবে? বর্ণ বলে। মনে থাকবে? কার মনে থাকবে না? বলো বলো বলো, কে বলতে পারবা বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ কে কি বলবে? বর্ণ বলে। মনে থাকবে? ওকে। তাহলে এখন কথা হলো যে বাংলা ভাষায় কয় প্রকার বর্ণ আছে? বাংলা ভাষায় 2 প্রকার বর্ণ আছে। কয় প্রকার? 2 প্রকার। আমি যদি এটা আবার একটু এডিট করি, তাহলে দেখবো যে এই স্বর ধ্বনির জায়গায় শুধু স্বর বর্ণ লিখে দেবো, ব্যঞ্জন ধ্বনির জায়গায় শুধু ব্যঞ্জন বর্ণ লিখে দেবো। ঠিক আছে? কি লিখলাম? স্বর ধ্বনির জায়গায় স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনির জায়গায় ব্যঞ্জন বর্ণ। তাহলে বর্ণ 2 প্রকার, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? একই সিস্টেম, আমরা যেমন স্বরধ্বনি পড়ছি এখানেও ঠিকই সেটাই বলবো। যেমন স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নকে কি বলবে? স্বরবর্ণ। স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হবে স্বরবর্ণ। আর এই বাংলা ভাষার স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। আবার ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে কি বলবে? ব্যঞ্জন বর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? বলো তো কয়টি?
39টি। তাহলে স্বরবর্ণ কয়টি? 11টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। আর এই দুইটা মিলে কয়টা হয়েছে বলো তো? এই দুইটা মিলে হয়েছে 50টি। 50টি কি বর্ণ? কয়টি? 50টি বর্ণ। আচ্ছা, এই যে 50টি বর্ণ, এটাতে কি বলা হবে? বর্ণমালা। এই 50টি বর্ণকে কি বলা হবে? বর্ণমালা। ঠিক আছে, এই 50টি বর্ণকে কি বলা হবে? বর্ণমালা। তাহলে বর্ণমালা, তোমাদের যদি প্রশ্ন আসে যে বাংলা ব্যাকরণে বা বাংলাতে কয়টি বর্ণ আছে, তোমরা কি উত্তর দিবা? 50টি বর্ণ আছে। তোমাদের কাছে যদি প্রশ্ন হয় যে বাংলায় কয়টি স্বরবর্ণ আছে, কয়টি স্বরবর্ণ আছে? 11টি। যদি বলা হয় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি, তোমরা বলবা 39টি। ঠিক আছে। আচ্ছা, এই স্বরবর্ণ, এই স্বরবর্ণে আবার এই স্বরবর্ণ 11টির মধ্যে, আচ্ছা তোমরা কি সবাই এই স্বরবর্ণগুলো আর ব্যঞ্জন বর্ণগুলো চিনো? চেনো? কেউ বলতে পারবা যে আমি সবগুলো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বলতে পারবো? আচ্ছা, তোমাদের কাজ হবে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে বাসায় শিখে ফেলা। ওকে, তাহলে এই যে 11টা স্বরবর্ণ, এই 11টা স্বরবর্ণের, আচ্ছা আরেকটু তোমাদের বলি, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে ফলা। ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই স্বরবর্ণের 10টা কার চিহ্ন আছে। কয়টা? 10টা কার চিহ্ন আছে। 10টা কার চিহ্ন আছে। যেমন আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ওকার, ওকর, এরকম 10টা কার চিহ্ন আছে। কিন্তু একটা মাত্র বর্ণের কার চিহ্ন নাই। সেটা কি? সেটা কি? সেটা হলো অ। স্বরে অ, তার কোনো কি নাই? কার চিহ্ন নাই। আবার যদি আমরা ফলা চিহ্ন বলি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। আর এই ফলা চিহ্ন কয়টি? ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন হলো 6টি। কয়টি? 6টি। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর ফলা চিহ্ন হলো 6টি। কি কি? নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। এই ফলা চিহ্ন কয়টি? 6টি। আচ্ছা, আজ আমরা এই পর্যন্তই ক্লাসটা শেষ করব। এরপরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আগামী ক্লাসে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে ধ্বনি ও বর্ণ অংশে কি পড়লাম? ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজ। সেটার অর্থ না থাকলে কি হবে না? ধ্বনি হবে না। ধ্বনি আবার বাংলায় দুই প্রকার, একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পায় না, নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে কি বলবে? স্বরধ্বনি বলবে। আবার ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পাবে এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারবে না, তাকে কি বলবে? ব্যঞ্জন ধ্বনি বলবে। এরপরে আমরা জানলাম যে স্বরধ্বনি স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হলো 7টি, আর ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানলাম বর্ণ কাকে বলে। ধ্বনির লিখিত চিহ্নকে কি বলা হবে? বর্ণ। বর্ণ আবার কয় প্রকার? 2 প্রকার, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। তারপরে স্বরবর্ণ কয়টি জানছি? 11টি। আবার জানছি স্বরবর্ণ কাকে বলে। কাকে বলে? হ্যাঁ, স্বরবর্ণ হলো স্বরধ্বনির লিখিত রূপ বা সংকেতকে কি বলে? স্বরবর্ণ বলে। আবার ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলবে? ব্যঞ্জন বর্ণ বলবে। স্বরধ্বনি স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। এই দুইটা মিলে কয়টা হয়েছে? 50টি বর্ণ হয়েছে, তাই না? এরপরে আমরা জানছি যে স্বরধ্বনি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। স্বরবর্ণের কার চিহ্ন আছে কয়টি? 10টি, আর ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন আছে 6টি। তো আজকের আমার ক্লাস এই পর্যন্তই। এখন তোমরা এর মধ্যে যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবা যে আমি এটা বুঝতেছি না, স্যার আমাকে একটু বুঝাই দেন।
আমি সেটা বোঝানোর চেষ্টা করব। আর 2 নাম্বার যে বিষয়টা, তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেই হোমওয়ার্কটা তোমরা ভালো করে করবে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসবে আসবে এবং আসবে, সুতরাং তোমরা এই 2 চ্যাপ্টারটা প্রতিটা লাইন সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। ওকে, তো ভালো থাকো, আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।